প্রচণ্ড সুন্দর, পুরো ডাল লেক দেখতে পাওয়া যায়, দূরে পাহাড় রয়েছে আর পুরো শ্রীনগর দেখতে পাওয়া যাচ্ছে। গুড মর্নিং সবাইকে ফ্রম শ্রীনগর। আজকে দারুণ সুন্দর আর একটা দিন শ্রীনগরে। যারা আগের এপিসোডগুলো দেখেছেন তারা তো জানবেন আমি কিন্তু একটা স্কুটার নিয়ে ঘুরছিলাম কাশ্মীরে, কিন্তু লাস্ট 2-3 দিন ধরে এত বৃষ্টি পড়ছে যে স্কুটি নিয়ে ঘোরা অসম্ভব হয়ে গেছে। তাই আজকে একটু অন্যরকমভাবে ঘুরে দেখব শ্রীনগর। কাশ্মীর রয়্যাল ব্রাদার্স থেকে আমি স্কুটারটা নিয়েছিলাম, সেখানেই সেটা ড্রপ করে দিয়ে আমি একটা র্যাপিডো ধরে এগিয়ে চললাম লাল চকের দিকে। এই এখন র্যাপিডো করে এসে বজ্জা চক বলে একটা জায়গা আছে এখানে, সেখানে দাঁড়ালাম, মানে সেখানে নামিয়ে দিল। এবার এখান থেকে নেক্সট গোলটা গেলে হচ্ছে লাল চক, তো সেই দিকেই যাই। এবার এর ভেতর দিয়ে বলছে কাকা নাকি যাওয়া যায়, কাকা মনে হচ্ছে আগেই নামিয়ে দিল আমাকে। আমি এখন রয়েছি লাল চক, মানে হচ্ছে শ্রীনগরের যে ফেমাস মার্কেট বা সেন্ট্রাল মার্কেটে। আর এইখানে মার্কেটের মাঝখানে রয়েছে এই বিখ্যাত ঘণ্টাঘর, যেটা কিনা এস্টাবলিশ হয় বা তৈরি করা হয় 1980-তে। সরকার কিন্তু এটাকে তৈরি করেনি, বাজাজ ইলেকট্রিক্যালস তখন যারা ছিলেন ওনারাই কিন্তু এটা তৈরি করেছিলেন। দুবার নাকি এটা রেনোভেশনও হয়, 2010 সালে এবং 2020 সালে। এবং লোকালরা এটাকে ফাংশনাল ভাবতো না, ভাবতো ডেকোরেটিভ পিস। এটা নাকি এতবার খারাপ হয়েছে। हाय, क्या नाम है तुम्हारा? मुश्तबा अल्ताफ। बल्ताफ? हाँ, मैं कश्मीर से हूँ। अच्छा। अल्हम्दुलिल्लाह। मैं कलकत्ता से। अच्छा, कलकत्ता से। हाँ। आप यूट्यूब पे यूज़ करते हो? हाँ हाँ हाँ। क्या नाम है ब्लॉगिंग? बंगाली नाम है, लिख के दूँ? हाँ, मेरे पास है ना, मैं खुद ही लिखूंगा, आपका लिख दूंगा। अभी सब्सक्राइब कर। আপনারা কি জানেন কাশ্মীরের এই লাল চক নামের পেছনে জড়িয়ে আছে রাশিয়ার মস্কো শহরের বিখ্যাত সেই রেড স্কোয়ার। 1917 সালে রুশ বিপ্লবের পর কাশ্মীরের বামপন্থী কমিউনিস্টরা এই জায়গাটার নাম রাখেন লাল চক। পরবর্তীতে শেখ আবদুল্লাহ এই জায়গাটিকে আরও জনপ্রিয় করে তোলেন। 1948-এ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এখানেই প্রথমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কাশ্মীরের জনগণকে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বেছে নেওয়ার জন্য গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন। লাল চক আর ঘণ্টাঘর দর্শন করে এবার যাই একটু পেট পুজো করতে, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। শ্রীনগরে এখন ফাটাফাটি বৃষ্টি, খালি বৃষ্টিটা দেখুন একবার। আর এইখানে আমি এখন এই লাল চকের এখানেই একটা হারিসা, একটা এখানকার লোকাল ডিশ, এই লোকাল ডিশ খাওয়ার জন্য একটা দিলশাদ বলে দোকান আছে, তো সেই দিকেই যাচ্ছি বৃষ্টির মধ্যে ছপছপ করে, মাথায় ছাতা নিয়ে। আজকে আর রেনকোট নিইনি, রেনকোট নিয়ে কালকে ভালো রকম ভিজেছি, তা আজকে হেঁটে হেঁটেই যাই। ওপারে গিয়ে আগে ব্রেকফাস্টটা সারি, 12টার সময় ব্রেকফাস্ট। হেঁটে আরও কিছুটা যেতে হবে, গেলে তবে আমি দিলশাদে পৌঁছাবো। আর এটা হচ্ছে লাল চকের মার্কেট, দেখুন কি বিরাট মার্কেট, সব পাওয়া যায়। এখানে একটা মেক্কা মার্কেট আছে, সেখানে নাকি লোকালরা এসে কেনাকাটা করে, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু বৃষ্টির মধ্যে একটু নড়াচড়া করাটা মুশকিল হয়ে যাচ্ছে। এই যে খুঁজে পেয়ে গেছি সেই বিখ্যাত দিলশাদ রেস্টুরেন্ট। এটা ফেমাস হচ্ছে এই হারিসার জন্য, হারিসা হাব দেখুন লেখা আছে ওপরে, সিন্স 1959। যাওয়া যাক ভেতরে, খেয়ে দেখি ব্যাপারটা কেমন। একদম মার্কেটের মাঝখানে, একদম প্রপার লোকেশানে, ম্যাপে লোকেশান দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। कैसे बनता कैसे ये आप ओनर हो क्या? हाँ, ये मेरा भाई है ना, इंटरव्यू अगर चाहिए अच्छा अच्छा अच्छा। आपका नाम क्या है? सिप्टेन। सिप्टेन, वाह, ये प्योर मटन से। मटन से ना? ये हरीसा ना? हरीसा। हरीसा रोटी के साथ? रोटी के साथ। प्योर मटन और कश्मीरी चावल होते हैं इसमें। चावल होता है? अच्छा। কাশ্মীরের শীতের আসল ম্যাজিক হলো এই হারিসা। কাশ্মীরি হারিসা কিন্তু কোনো লঙ্কার পেস্ট নয়, এটা হলো খাসির মাংস আর সুগন্ধি চালের একটা অনন্য জুটি, যা ঘন্টার পর ঘন্টা ধিমে আঁচে ফুটিয়ে এবং অনবরত ঘেঁটে তৈরি করা হয়। দীর্ঘক্ষণ ধরে ম্যাশ করার ফলে মাংসের ফাইবারগুলো একেবারে সুতোর মতন মিহি হয়ে যায়, যার ফলে এর টেক্সচার হয় দারুণ মসৃণ, মুখে দিলেই মিলিয়ে যায়।
হাড় কাঁপানো শীতের সকালে ওপর থেকে ফুটন্ত গরম সর্ষের তেলের তড়কা ছড়িয়ে স্থানীয় ঐতিহ্যবাহী গিদ্দা রুটি দিয়ে এই হারিসা খাওয়া কাশ্মীরিদের এক পরম আবেগ। এইটা হচ্ছে হারিসা, এটাই এখানকার বিখ্যাত ডিশ। ওপরে যেরকম দেখালাম মেথি ছোটো একটা শিক কাবাব টাইপের একটা টুকরো দিয়ে বানিয়েছে। এটা কিন্তু রাইস দিয়ে বানায়, রাইস আর মাটন দিয়ে, আর সাথে রুটি। এই রুটি দিয়ে খেতে হবে। ছোট্ট রেস্টুরেন্ট, খুব সুন্দর। এখন সকালের দিকে খালি আছে, তো আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ব্রাঞ্চ সব কিছুই করতে আসতে পারেন এখানে। এই হারিসা খাওয়াটা এতটা সুন্দর কি বলবো। লোকাল মানুষজনের সাথে দেখা হচ্ছে, তারা বলছে শীতকাল নাকি এটা সকালবেলায় শেষ হয়ে সোল্ড আউট হয়ে যায়। এখন যেহেতু গরম গরম আছে অতটা ভিড় নেই, কারণ এই গরম গরম না কন্টিনিউয়াসলি এটা বানাচ্ছে এখানে। রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এরম তুলে তুলে খান, মানে টু গুড। এদিকেতে এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড এখানকার। আমি বলছি না, রুমালি রুটিতে যদি খাওয়া যায় তারও মজা হবে, কিন্তু তন্দুরি রুটিগুলো কিন্তু বেশ ভালো। এরম্বা এটাকে একটু না স্টিকি স্টিকি টাইপের, এরম্বা নিয়ে এরম্বা তুলতে হবে। এক হাত দিয়ে পারছি না, কিন্তু এরম্বা তুলে নিয়ে তারপর এটা টুকটুক করে খেয়ে নিন। এরকম এরম্বা তুললাম, এটাকে এই গায়ে লাগিয়ে নিতে হবে। একটু হালিম স্টাইলের, একটু ঠিক এটা মনে হচ্ছে হেভি। এইখানে কত রকম পরিমাণে পাওয়া যায় দেখুন। এই 150 টাকারটা আমি খেলাম এখানে, এটা 115 গ্রাম। তারপর কিন্তু প্রচুর রকম আছে দেখুন। দোকানটা একদম পুরোনো দিনের, আমরা সেই কলকাতায় সেই পুরোনো দোকান যেরকম হতো না, সেই স্টাইলেরই। খাওয়ার দাওয়ার কিন্তু কোয়ালিটি খুব ভালো, দারুণ। আমার ওভারঅল কিন্তু খুব ভালো লাগলো এখানে খাওয়ার খেয়ে। তো এই লাল চকে আসলে কিন্তু দিলশারে নিশ্চয়ই একবার ঘুরে যাবেন, বেশ মজার। আমি এখন রয়েছি অপূর্ব সুন্দর লাল চকে, যেটা কিনা সিটি সেন্টার অফ শ্রীনগর। লাল চকের এখানে ট্রাফিকটা জাস্ট দেখুন একবার, বহুত ভিড়, বাপরে বহুত ভিড়। এটা যেহেতু একদম সেন্ট্রাল মার্কেট, সেখানে কিন্তু লোকজন মানে লোকাল প্লাস ট্যুরিস্ট সবাই কিন্তু আসে কেনাকাটা করতে। শ্রীনগর আসলে লাল চক আর লাল চক বাজার কিন্তু একদম মাস্ট ভিজিট। যেহেতু এপ্রিল মাসে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ঘুরতে একটু অসুবিধা হচ্ছিল, নইলে এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত সুন্দর। সেখান থেকে বেরিয়ে আমি একটা র্যাপিডো বুক করে নিলাম এবং সেটা করে পৌঁছে গেলাম 3 কিলোমিটার দূরে জিরো ব্রিজে, যেটা হচ্ছে শ্রীনগরের আরেকটা অফ বিট কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আমি এখন চলে এসেছি শ্রীনগরে খুব আইকনিক একটা জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে জিরো ব্রিজ, আর এখান থেকে সে বিখ্যাত ঝেলাম নদীর কিন্তু দারুণ সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। পুরো কাঠের ব্রিজ, এটা অনেক পুরনো আর দারুণ সুন্দর ডেকোরেশন করা। ছোটো ছোটো বসার জায়গাও আছে এখানে, বেশ মজাদার। রাত্রিবেলা এখানে কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ পুরো এই ল্যান্টার্নগুলো জ্বেলে দেওয়া হয়, চারিপাশটা আলোয় আলো হয়ে যায়। চলুন আপনার এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাই। আর এই হচ্ছে সেই বিখ্যাত ঝেলাম নদী। সামনে যে ব্রিজটা, সেই ব্রিজটা দিয়ে এলাম, দুই দিকেই পাহাড়ের দৃশ্য। এই জিরো ব্রিজ কিন্তু দুটো জায়গায় কানেক্ট করে, সোমবার আর রাজবাগ। তো এক সাইডে সোমবার, একদিকে রাজবাগ, এরকম টাইপের দুটো জায়গা রয়েছে। খুব হিস্টোরিক, কাশ্মীর এবং শ্রীনগরের খুব হেরিটেজটিকে রেপিট করে এটা, এবং লোকালদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই ফেমাস এবং খুবই সুন্দর একটা জায়গা। সকালেও আসতে পারেন, বিকেলে আসলে আরও বেশি মজা। কিন্তু শোনা যায় এই জিরো ব্রিজ নাকি যখন বানানো হয়েছিল 1950s-এ, বক্সি গুলাম মোহাম্মদের আমলে 1950s, তখন শ্রীনগর কিন্তু খুব ভালো রকম এক্সপ্যান্ড করছিল, এবং তখন থেকে 1980 সাল অবধি নাকি এখান দিয়ে গাড়িও পাস করতো। তারপরে স্ট্রাকচারাল উইকনেসের জন্য তারপরে গাড়ি অ্যালাউ করা হয় না, এখন এটা একটা পেডেস্ট্রিয়ান ব্রিজ। তো এখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে পারেন, খুব সুন্দর কাঠ দিয়ে বানানো, কাশ্মীরি কাঠ দিয়ে তৈরি। ঝেলাম নদীর দারুণ সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় এখান থেকে, এ ক্লাস। চেষ্টা করবো সন্ধ্যাবেলা একবার আসার, কিন্তু এর দৃশ্য একদম মন ভরিয়ে দেবে। খুব সুন্দর সুন্দর ছাউনি দেওয়া আছে, এর তলায় বসুন। টুকটাক দোকানও আছে, যেখানে কফি, ড্রিঙ্কস, স্যান্ডউইচ সব কিছুই পাওয়া যাচ্ছে। তো সেইগুলো নিয়ে এই সুন্দর ব্রিজটা এনজয় করুন। এই দারুণ সুন্দর ব্রিজটা ঘুরতে ঘুরতে বেশ খিদে পেয়ে গেছিল। বেরোনোর মাত্রই দেখলাম এক ভাই ভেজ মশালা রোল বিক্রি করছে। প্রচুর লোকে এখান থেকে খাচ্ছেও। 20 টাকা দিয়ে বেশ ফিলিং একটা খাবার, সেটা ট্রাই করলাম আর বেশ ভালোও লাগলো। সেখান থেকে আরেকটা র্যাপিডো নিয়ে পৌঁছে গেলাম হারি পর্বতে।
এবং হাড়ি পর্বত চড়ে এবার উঠবো ফোর্টের দিকে। আমি এখন চলে এসেছি শ্রীনগর বা কাশ্মীরের একটা দারুণ সুন্দর জায়গায়, যে জায়গাটার নাম হচ্ছে হাড়ি পর্বত। এই হাড়ি পর্বত থেকে পুরো শ্রীনগর শহরে ডাল লেকে দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। কিন্তু আমাকে এখন টপে উঠতে হবে, কারণ এটা আসলে একটা ফোর্ট। হাঁপিয়ে হাঁপিয়ে উঠি, আপনার রাস্তাটা দেখাই, তারপর সব গল্প শোনাচ্ছি। অনেক চড়াই আছে এখানে। এই যে ফোর্টটা আছে উপরে দেখুন, দেওয়াল দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মেন ফোর্ট। তো এই ফোর্টটা কিন্তু 300 থেকে 400 মিটার অ্যাবভ সি লেভেল, মানে শ্রীনগরের সি লেভেল বলছি আর কি। শ্রীনগর থেকে কিন্তু অনেকটা উঠে আসতে হবে মেন যে শহরটা আছে। এই দারুণ সুন্দর হাড়ি পর্বত ফোর্টকে অনেকে দুর্রানি ফোর্টও বলে থাকে, কারণ এই ফোর্টটা তৈরি করা হয়েছিল দুর্রানি এম্পায়ারের সময়। এবং এখানকার সবচেয়ে ইউনিক জিনিস হচ্ছে এখানে একটা হিন্দু মন্দির, মসজিদ আর গুরুদ্বারা আছে। জায়গাটার মেনটেনেন্স খুব একটা ভালো না হলেও একটু অ্যাডভেঞ্চার চাইলে এখানে কিন্তু নিশ্চয়ই আসবেন। এই যে দুর্রানি ফোর্টের ওয়ালসগুলো দেখছেন, এটা নাকি স্ট্রেচ করে 5 কিলোমিটার, মেকিং ইট দ্য লার্জেস্ট হিস্টোরিক স্ট্রাকচার ইন কাশ্মীর। এই যে সুন্দর ফোর্টটা আছে, এটা নাকি মুঘল এম্পায়ার আকবর শুরু করেন তৈরি করা 1590-তে, কিন্তু উনি কমপ্লিট করতে পারেননি। কিন্তু কনস্ট্রাকশন কমপ্লিট করেন আট্টা মোহাম্মদ, যিনি ছিলেন একজন আফগান রুরাল 18th সেঞ্চুরিতে। প্রচুর ইতিহাস রয়েছে এই ফোর্টের মধ্যে, এবং বলা হয় যে এই যে ফোর্টের দেয়ালগুলো আছে, সেই দেয়ালের ভেতর নাকি প্রচুর সাপ খুব বসবাস করতো। তো সেই জন্য সেটাকে মাউন্টেন অফ স্নেকসও বলা হয়ে থাকে। কি অদ্ভুত সুন্দর একটা জায়গা না? ওইদিকে রয়েছে মসজিদ, ওই যে দেখুন লেখা আছে। মানুষজন নেই, চারিপাশে বন জঙ্গল হয়ে গেছে, কিন্তু এখান থেকে ভিউ এ ক্লাস। কি দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আরও নিশ্চয়ই ভিউ পয়েন্ট আছে, তো সেদিকেই যাব। ওদিকে দারুণ সুন্দর ইন্ডিয়ার পতাকা উঠছে, দেখুন বিশাল বড় পতাকা। তো ওইখান দিয়ে কিন্তু গুরুদ্বারা আর মন্দিরটাও রয়েছে। হাড়ি পর্বতের মসজিদটা দেখে আসি। এই মসজিদ তলা দিয়ে নেমে যেতে হচ্ছে মনে হয়। এইখানে পুরো জল জমে আছে, এই একটা সমস্যা। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু কোনো মানুষজন নেই, দেখুন কোনো মানুষজন নেই। তো যেরকম বললাম, হাড়ি পর্বত এমন একটা জায়গা যেখানে কিন্তু 3টে রিলিজিয়ান কোএক্সিস্ট করছে। মানে ওইদিকে গুরুদ্বারা, মন্দিরও রয়েছে, এবং অনেকে বলে এটা নাকি একটা শক্তিপীঠ, মানে মা দুর্গাকে উদ্দেশ্য করে নাকি এখানে মন্দির বানানো হয়েছে। আর পেছনে যাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হজরত মখদুম শ্রাইন। এটা ডেডিকেট করা হয়েছে একজন সুফি সেন্টকে, এবং শোনা যায় শুক্রবার দিন নাকি এই জায়গা খোলা হয়, প্রচুর লোকজনও নাকি আসে। দেখুন তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। এইখানে যখন আসবেন সাথে একটা আইডি কার্ড নিয়ে আসবেন, কারণ এখানে যখন ঢুকবো সেখানে কিন্তু আইডি কার্ডটা জমা দিয়ে দিতে হচ্ছে। আর ঢোকার জন্য যে এন্ট্রি টিকিট সেটা হচ্ছে 50 টাকা। আর এখানে অনেক জায়গাতেই কিন্তু চেকিং রয়েছে, তো সেটা মাথায় রাখবেন। অনেক জায়গাতে কিন্তু কিছু জিজ্ঞেস করতে পারে, আমায় যদিও করেনি, ক্যামেরাটা একটু অবাক হয়ে দেখছিল, বাদ বাকি সব ঠিকই আছে। একদম ফোর্টের ওপর দিকে উঠে এসেছি। এখান দিয়ে এবার 4টে কোণায় 4টে অবজারভেশন ডেক আছে, তো সেই দিকেই যাচ্ছি। মাঝখানে ছিল যে গুরুদ্বারা মন্দির, ওই যে এখানে কি দারুণ সুন্দর ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, হেভি লাগছে। একদম টপ মোস্ট পয়েন্ট শ্রীনগরের, যতদূর জানি আমি। দুপুরবেলা তো বিশাল রোদ এখানে, কিন্তু ভিউ পয়েন্টগুলোর জন্যই তো এসছি, ওটা না দেখলে কি হবে, সামনেই রয়েছে। আমি হাড়ি পর্বত ফোর্টে মেনলি গেছিলাম এই দুর্দান্ত ভিউয়ের জন্য, আর এখানে গিয়ে একটুও কিন্তু ডিসস্যাটিসফাইড হলাম না। অদ্ভুত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় এই টাওয়ারগুলো থেকে, মানে গোটা শ্রীনগর আপনারা কিন্তু নিজেদের চোখের সামনে দেখতে পেয়ে যাবেন। চারদিকে 4টে ভিউ পয়েন্ট আছে, মানে যেমন প্রাসাদের হতো না বা ফোর্টের হতো,
যে সব দিক দিয়ে সৈন্য কোথা দিয়ে আসছে, দুশ্মন কোথা দিয়ে আসে দেখার জন্য। তো এখানে কিন্তু ফোর্টে 4টে এরকম এরিয়া রয়েছে। হাড়ি পর্বত ফোর্টে এখানে যে জায়গাগুলো আছে তার মধ্যে একটা ভিউ পয়েন্ট আছে যেটা একদম সুন্দর, প্রচণ্ড সুন্দর। পুরো ডাল লেক দেখতে পাওয়া যায়, দূরে পাহাড় রয়েছে আর পুরো শ্রীনগর দেখতে পাওয়া যাচ্ছে। জাস্ট নেক্সট লেভেল। জাস্ট ভিউটা দেখুন একবার, পুরো শহর দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই যে ডাল লেক, সেই ফেমাস ডাল লেক, দারুণ লাগছে না? চারচিনার যে ছোট্ট আইল্যান্ডটা আছে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। আপনারা যদি একটু অফবিট লোকেশন এক্সপ্লোর করতে ভালোবাসেন তাহলে 2-3 ঘন্টা বা 4 ঘন্টাও কখন যে হাড়ি পর্বতে কেটে যাবে আপনারা ধরতেও পারবেন না। কীরকম সুন্দর সুন্দর প্যাসেজ দেখুন। এইটা হচ্ছে একটা রকম ভিউ পয়েন্ট যেরকম আছে বা টাওয়ার, সেখান থেকে একটা দিকে যাওয়ার। হেভি জায়গা সত্যি, দেখার মতন। এখান দিয়ে নেমে যাওয়া যায়, নামবো না, অপোজিট সাইডটায় যাব। এখানে মন্দির আর গুরুদ্বারা একদম পাশাপাশি। কি দারুণ সুন্দর না? মসজিদ আলাদা জায়গায় কিন্তু এই দুটো একদম পাশাপাশি। খুব সুন্দর, খুব সিনিক লোকেশন। কি দারুণ দেখুন, একটা সুন্দর রকম গাছ আর ইন্ডিয়ার পতাকা উঠছে ওইখানে। হেভি হেভি জায়গা। এখানে যে মন্দিরটা আছে সেটা কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের জন্য খুব একটা সিক্রেট জায়গা। আর ভগবান শারিকা, যিনি ছিলেন দুর্গা বা পার্বতীর আরেকটা রূপ, ওনাকেই কিন্তু এখানে পুজো করা হয়। মন্দিরের পাশে যে গুরুদ্বারাটা রয়েছে সেটা কিন্তু গুরু হরগোবিন্দ সাহিব, যিনি ছিলেন 6th শিখ গুরু, ওনাকে কমেমোরেট করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। এবং এই জায়গাটা শিখদের জন্য নাকি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিলগ্রিমেজ সাইটস ইন কাশ্মীর। হাড়ি পর্বত ফোর্ট দর্শন করে এবার বেরিয়ে যাওয়ার পালা। কিন্তু এইখান থেকে কিন্তু আপনাদের অনেকটা হেঁটে নামতে হবে, তাই সাথে নিজের কোনো ট্রান্সপোর্ট অপশন নিশ্চয়ই রেখে দেবেন। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে সোলো ট্রাভেল কেন করি, সোলো ট্রাভেল ভালো লাগে কি না। আমার কিন্তু সোলো ট্রাভেল দারুণ লাগে। মেইনলি কেন বলুন তো, কারণ একা একটা ট্যুরিস্টকে দেখলে প্রচুর লোকজন এসে যেচে বেচে কথা বলে, জিজ্ঞেস করে কোত্থেকে এসছে, অবাক হয় যে একা এসছি বলে। এই ইন্টারাকশানগুলো কিন্তু প্রাইসলেস। তো সেই জন্য আমি কিন্তু সোলো ঘুরতে খুব ভালোবাসি। যে কোনো জায়গায় যাচ্ছি, মানে কাশ্মীর বলে না, যে কোনো জায়গায় যাই, এখানে তো আরও বেশি সব লোকজন এসে অ্যাপ্রোচ করছে। এখানকার মানে যারা আর কি দেখভাল করছে তারা হোক বা যারা আর কি লোকাল লোকজন, সবাই এসে কথা বলার চেষ্টা করে যে কোত্থেকে এসছো, কেমন লাগছে, সেই। তো এইগুলো কিন্তু প্রাইসলেস। এগুলো কিন্তু 2জন থাকলে, 3জন থাকলে, ফ্যামিলি থাকলে অতটা লোকজন এসে কথা বলে না। যখনই দেখে একা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি, বসে আছি এক জায়গায়, তখন কেউ না কেউ ঠিক অ্যাপ্রোচ করে আর কি। এইটা হচ্ছে বাদামবাড়ি পার্ক। এখানে 50 টাকা করে এন্ট্রি। এখানে এখন বাদাম গাছও দেখতে পাওয়া যাবে না, তাই আর ঢুকছি না। কিন্তু এটা জাস্ট ওই যেই পাহাড়টা আছে আর কি, পাহাড় থেকে নেমে আসার পরেই কিন্তু এটা পড়বে। তো আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন, সুন্দর জায়গা বেশ। বাদাম ভিয়ার, ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার, কাশ্মীর। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। শ্রীনগরে যে জায়গাগুলো আমার দেখার খুব ইচ্ছে ছিল সেইগুলো আজকে কভার করে নিলাম। হাড়ি পর্বত ফোর্ট থেকে নেমে বাদামবাড়ির সামনে থেকে আরেকটা র্যাপিডো বুক করে দিলাম। বাইক নিয়ে এক ভাই চলে আসলো আর তাতে করেই আমি ফিরে আসলাম আমার হোমস্টেতে। সেই দিনকে কাশ্মীরে আমার শেষ বিকেলটা যেন আরও দারুণ লাগছিল। এখন বেশ ভালো রকমের ঠান্ডা, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। স্নান করতে যাবো, জলটা গরম হোক, ততক্ষণ বারান্দায় এসে এনজয় করে নিচ্ছি। চানা মশালা এইটা এখন খাবো, একটু পরে চা বানাবো। যে চায়ের যে ইনস্ট্যান্ট মিক্সগুলো হয় না, ওই 3 in 1 2 in 1 কী সব বলে,
মানে চিনি দুধ চা মেশানো, তো সেগুলো দিয়ে চা বানাবো একটু বাদে। এরকমভাবে এনজয় করছি আর কি, হেভি লাগছে এই ওয়েদারটা। জাস্ট কোনো একটা জায়গায় বসে থাকুন, গল্পের বই সাথে থাকবে একটা, একটু হালকা গান, সাথে গরম চা হলে ব্যাপারটা পুরো জমে যাবে। আমার সাথে সবসময় মোটামুটি থাকে এই ইনস্ট্যান্ট টি প্রিমিক্স, কোনো প্রমোশন করছি না। তো এগুলো এরকম ছোটো ছোটো অল ইন ওয়ান সিঙ্গেল সার্ভ চায়ের এরকম পাউচ থাকে, স্যাশে থাকে, রিউজেবল চামচ, এটাও সবসময় রেখে দিই সাথে। আর গ্লাস, এই গ্লাসটা যদি একটু অন্য কিছু গ্লাস মনে হচ্ছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাই আছে। আর হোমস্টের ওনারকে বললাম একটু গরম জল দিয়ে দিতে, তাই ফ্লাস্কে করে গরম জল দিয়ে গেছে। তো এগুলো দিয়ে এখন সুন্দরভাবে চা বানিয়ে নেবো। আমি এখন খাচ্ছি দারুণ সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইস, আর সাথে ট্রাউট মাছ ভাজা আর পেঁয়াজি গরম গরম। আর এই হচ্ছে আমার খাওয়ার। জাস্ট দেখুন একবার, এটা যে ট্রাউট মাছ ভাজা, এটাও খাবো, ইউনিক এক্সপিরিয়েন্স। এটা আমার হোমস্টের ওনারা বানিয়ে দিল। কথা বলতে পারছি না, এত সুন্দর খেতে, গরম গরম মচমচে। তো যেটা বলছিলাম, যখন ফিরছিলাম ওনাকে বললাম যে কিছু থাকলে একটু বানিয়ে দিও, বিকেলে একটু এই ভিউটা এনজয় করতে করতে খাবো, বেরোতে তো পারছি না, না হলেও চলবে। এত ভালো লোকটা, মানে এত জিনিসপত্র বানিয়ে দিয়েছে, মানে ওনার যে ওয়াইফ আছেন উনিই বানিয়ে দেন, কিন্তু হেভি হয়েছে, টু গুড। আমার চুলগুলো একটু ওঠানামা হয়ে গেছে, কিছু মনে করবেন না, কিন্তু দুটো ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে দিই। সেটা হচ্ছে, যদি সিঙ্গেল থাকেন, যেমনি আজকে আমি ঘুরলাম, সেরকম যদি মনে হয় আপনারা ঘুরতে চান, গাড়ি নিতে চান না, স্কুটির 800 টাকা দিতে চান না, তাহলে কিন্তু র্যাপিডো নিয়ে ঘুরতে পারেন। আজকে আমি র্যাপিডো নিয়ে মোটামুটি অনেক জায়গাতেই ঘুরলাম, আপনাদের দেখিয়েছি কিছু কিছু ক্লিপ। তো মোটামুটি ধরে রাখুন 2-2.5 কিলোমিটারের জন্য 30 টাকা 35 টাকা এরকম রেঞ্জে। তারপর আমি ফোর্ট থেকে হারিপর্বত ফোর্ট থেকে আবার এখানে ফিরলাম, অলমোস্ট 10 কিলোমিটার 110 টাকা মতন। তো র্যাপিডোর এই বাইকটা ইউজ করতে পারেন, সেখানে অটোও আছে, গাড়িও আছে, তো সেটা করতে পারেন, কিন্তু কোনো অসুবিধা নেই, সস্তায় হয়ে যাবে। মানে শহরের মাঝখানে ঘোরার জন্য যদি আপনি আলাদা কোনো গাড়ি না নিতে চান, বাইরে গেলে আলাদা সেটা, কিন্তু নর্মাল টাইমে সন্ধ্যে রাতে হয়তো শহরের বাইরে হয়তো পাবেন না, যেহেতু তেলওয়ালটা একটু ডাল লেক থেকে একটু দূরে। তবে আমার কিন্তু কোনো সমস্যা হয়নি, স্কুটি বাইক এগুলো অ্যাভেল করে করে সুন্দরভাবে ঘুরে নিয়েছি। আরেকটা জিনিস খাওয়ার নিয়ে বলে দিই, এখানে কিন্তু জোম্যাটো চলে, ঠিক আছে? তো জোম্যাটো দিয়ে আমি খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টের সংখ্যা খুব একটা বেশি না, তবে আছে, কিন্তু কোনো অসুবিধাই হয় না। চাউ খেতে ইচ্ছে হলো, চাউ অর্ডার দিয়ে দিলাম। তো এটাও কিন্তু অ্যাভেল করতে পারেন, সুইগি করিনি, জোম্যাটো করে আমি দেখে নিলাম। এখন এনজয় করি, টিং টিং। নুডলসটা জোম্যাটোতে অর্ডার দিয়েছি, একটু তেল ফেল বেশি, কিন্তু খেতে বেশ ভালো, মোটা মোটা নুডলস, সে আমাদের পাহাড়ের মতন, অনেক জিনিসপত্র দেওয়া আছে, বাড়ি বসে গরম গরম ভালোই লাগছে বেশ। আর তার সাথেই আজকের ভিডিওটা আর আমার এই অফবিট কাশ্মীর ট্রাভেল সিরিজটাও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।